দর্শক স্বাগত ৭ দিনে। নিরাপত্তার কারণে এবছর রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই ৩ পার্বত্য জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব হচ্ছে না। গতকালকেই এই সিদ্ধান্ত জানিয়েছে সম্মিলিত বৌদ্ধ ভিক্ষু সংঘ এবং একই দিনে সরকারের তরফে এই অক্টোবর মাস জুড়ে অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য ৩ জেলায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। সেখানেও কারণ হচ্ছে নিরাপত্তার সংকট। এখন প্রশ্ন হলো, পাহাড়ে কেন মাঝে মধ্যে এরকম নিরাপত্তার সংকট তৈরি হয়? পাহাড় তো স্বাধীন বাংলাদেশেরই একটি অংশ এবং সেখানে যারা বসবাস করেন তাদের পরিচয়, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী যাই হোক না কেন, তারা বাংলাদেশের নাগরিক। একই সঙ্গে সেখানে বাঙালিরা থাকেন, তারাও বাংলাদেশের নাগরিক। কিন্তু তারপরেও কেন এই নিরাপত্তা সংকট তৈরি হয়? কেন প্রায়শই সেখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, সহিংসতা, হানাহানি এটা হতে থাকে? শান্তি চুক্তি হয়েছে 1997 সালে, 27 বছর পার হয়ে গেল। তাহলে এখনও সেখানে কেন পাহাড়ে শান্তির খোঁজ করতে হয়? সমস্যাটা কোথায়? এখানে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি কতখানি দায়ী এবং স্থানীয়ভাবে যেসব গোষ্ঠী, রাজনৈতিক দলগুলো সক্রিয় পাহাড়ে, তাদের দায় কতটুকু? এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। তিনি দীর্ঘদিন পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এবং সেখানে সমস্যার সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছেন এবং এ বিষয়ে তার নিজেরও কিছু ভাবনা আছে। জিয়াউল হাসান, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহফুজ পারভেজ। আশা করি খুব দ্রুতই তাকে আমরা পাবো। জিয়াউল হাসান, আপনাকে দিয়ে শুরু করি। সবশেষ যে ঘটনা, কালকেই বৌদ্ধ ভিক্ষু সংঘ তারা জানিয়েছে যে এবছর তারা কঠিন চিবরদান উৎসব করবে না। যেহেতু আপনি জানেন কয়েকদিন আগে খাগড়াছড়িতে একটা বড় সহিংসতা হয়ে গেল, 4 জন মানুষ নিহত হলেন। তারপরে একই দিনেই আবার স্থানীয় প্রশাসন বলেছে যে অক্টোবর মাসে যেন পর্যটকরা পার্বত্য অঞ্চল ভ্রমণে না যান। সেখানে নিরাপত্তার সংকট। এখন প্রশ্ন হচ্ছে, পাহাড়ে কেন এত সংকট? আপনি দীর্ঘদিন পাহাড়ে কাজ করেছেন। প্রথমে আমি নেক্সাস টিভির সব দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং নেক্সাস টিভিকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাহাড়ের নিরাপত্তা নিয়ে প্রশ্নটা উঠেছে এবং একটা জিনিস আপনাদের আমি মনে করি যে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তার প্রথম দায়িত্ব কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করা। যখনই যে কোনো স্থানে, সেটা পাহাড় হোক আর সমতল হোক, দেশের যে কোনো স্থানে যখন নিরাপত্তার সংকট সম্ভাবনা দেখা দেয় বা নিরাপত্তার হীনতার একটা আভাস দেখা যায়, তখন কিন্তু সরকারের দায়িত্ব জনগণকে সতর্ক করা, যেন এমন কোনো পদক্ষেপ তারা না নেয় বা সেই সমস্ত অনিরাপদ জায়গায় যেন তারা ভ্রমণ না করে। না, সেটা তো সরকার তরফে বলে অনিরাপদ জায়গায় ভ্রমণ করবে না, সরকার সতর্ক করবে। প্রশ্ন হলো, পাহাড় কেন অনিরাপদ হয়ে যায়? অ্যাকচুয়ালি পাহাড় অনিরাপদ হওয়ার অনেক কারণ আছে। আমি বলবো প্রাথমিকভাবে যদি বলা হয় যে একটা সমতল এলাকাতে যখন নিরাপত্তার ইস্যু আসে, তখন কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনী তারা কাজে লেগে যায়। আমাদের দ্রুত মুভ করতে পারে, দ্রুত মুভ করতে পারে, তারা দেখতে পারে এবং তাদের গ্রামগুলি বা জনপদ পরিচিত। পক্ষান্তরে পাহাড় কিন্তু অতটা পরিচিত নয় নিরাপত্তা বাহিনীদের কাছে। বিশেষ করে আমি যদি বলি যে সাধারণ যে সমস্ত জেলা আছে, সমতল জেলাগুলিতে কিন্তু জননিরাপত্তার প্রাথমিক দায়িত্ব কিন্তু পুলিশের কাছে। কিন্তু পাহাড়ে পুলিশকে দীর্ঘদিন সেভাবে তৈরি করা হয় নাই যে পুলিশই তাদের সেই দায়িত্ব পালন করতে পারে। তো যখন পাহাড়ে তো যে জনবসতি আছে, তারা কিন্তু বাংলাদেশেরই জনগণ এবং তাদের নিরাপত্তা এবং তাদের জীবন স্বাভাবিক রাখার দায়িত্ব কিন্তু সরকারের এবং রাষ্ট্রের। এবং সেই রাষ্ট্র তার বিভিন্ন রকম প্রশাসনের মাধ্যমে এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কিন্তু সেই নিরাপত্তা নিশ্চিত করে থাকে। যখন এই নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, তখন কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে জনগণকে সচেতন করা এবং জনগণকে সাবধান করা। এটা খুবই স্বাভাবিক এবং আমি বলবো যে যখন এটা যদি রাষ্ট্রের জন্য যদি কঠিন হয়ে পড়ে, তখন হয়তো বা সাময়িক সময়ের জন্য এই বিষয়টা জনগণকে সরকার বা রাষ্ট্র অবহিত করে। এখন ধরেন এই পাহাড়ে যে অস্থিরতা, এটা তো নতুন না। এই ধরনের 1997 সালে শান্তি চুক্তির আগে এক ধরনের খুবই সহিংস পরিস্থিতি ছিল। 97 পরে কিছুটা কমেছে নিশ্চয়ই, কিন্তু মাঝখানে
হঠাৎ হঠাৎ করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এখন এটা আমাদের সামগ্রিক জাতীয় জীবনের ইম্প্যাক্টটা কি, প্রভাবটা কি? অ্যাকচুয়ালি যে কোনো দেশের যে কোনো স্থানে দেশের জনগণ যখন তার স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হয় না বা বাধাগ্রস্ত হয়, তখনই কিন্তু এবং সেটার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি এবং সেই কারণটা যদি হয় নিরাপত্তা, তখন কিন্তু রাষ্ট্রের যে কোনো স্থানে কিন্তু এই ধরনের পরিস্থিতি হলে এটা কিন্তু একটা জাতীয় জীবনে কিন্তু এটা একটা গুরুত্ব বহন করে। কারণ রাষ্ট্র বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দায়িত্ব সমতল ভূমিতে জনগণের জন্য যেমন, ঠিক একই রকম দায়িত্ব কিন্তু তাদের পাহাড়েও। তো সেটা দেশের যে প্রান্তেই হোক না কেন, এর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম না। রাষ্ট্রের প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যদি তার কর্তব্য হয়ে থাকে, তাহলে যেখানে তার জননিরাপত্তার অভাব হবে সেখানেই রাষ্ট্রকে নিয়োজিত থাকতে হবে এবং রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু রাষ্ট্রের এই গুরুত্ব কিন্তু অসীম। না, আপনি যেহেতু লম্বা সময় পাহাড়ে দায়িত্ব পালন করেছেন, আবার সমতলেও দায়িত্ব পালন করেছেন, দুটির মধ্যে মৌলিক পার্থক্য দেখেছেন কি? মানে পাহাড়ি অঞ্চলে একজন সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করাটা অধিকতর চ্যালেঞ্জিং ছিল? প্রথম কথা হচ্ছে যে সমতল ভূমিতে নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা ইউনিটকে কখনো খুব কম সময়ে নিয়োজিত থাকতে হয়েছে। অ্যাটলিস্ট আমার কর্তব্য জীবনে বা আমার বিগত চাকরি জীবনে আমাকে কখনো এই ধরনের দায়িত্ব পালন করতে হয়নি। কিন্তু পাহাড়ে যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম, আর দেশের অন্য অন্য স্থানে নিরাপত্তার জন্য যে প্রচলিতভাবে পুলিশ বাহিনী নিয়োজিত আছে এবং আমাদের পুলিশ বাহিনীর সদস্যের অপ্রতুলতা এবং একই সাথে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব এবং কিছুটা লিথালিটি, আমি বলবো যে সমস্ত সশস্ত্র বাহিনী আছে তাদের যে লিথালিটি, সেই সমস্ত জিনিস চিন্তা করেই পুলিশকে সহায়তা করার জন্য বা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নিয়োজিত হয়েছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো পাহাড় একটা হলো যে দুর্গম, দুই নম্বর হচ্ছে যে সমস্ত সশস্ত্র গ্রুপ থাকে তাদের খবরাখবর পাওয়া এবং সেই খবরের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা, এটার জন্য যে সমস্ত প্রশিক্ষণের প্রয়োজন, সেই প্রশিক্ষণটা দেশের অন্য অন্য স্থানে জননিরাপত্তা মানে দায়িত্ব পালন করে পুলিশের পক্ষে এটা করা সম্ভব হয়নি বিধায় সরকারের সিদ্ধান্ত ছিল তখন সেনাবাহিনীকে নিয়োজিত করা। কিন্তু পাহাড়ের মূল যে সংকটগুলো আমরা দেখি, যে পাহাড়ি বাঙালি, যে শব্দটা আমরা বলি সবসময়, পাহাড়ি বাঙালি সংঘাত, অর্থাৎ অ্যাজ ইফ যে দুইটা ভিন্ন গোষ্ঠী, দুইটা বিবদমান গোষ্ঠী, মানে এইটার কারণটা কি? পাহাড়ে যারা বসবাস করেন সেখানে বাঙালি যারা, তারা বাংলাদেশের নাগরিক, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী বলি বা তারা নিজের আদিবাসী দাবি করতে চায়, কি উপজাতি আপনি যাই বলেন না কেন, তারাও বাংলাদেশের নাগরিক। তাহলে পাহাড়ি বাঙালি এই যে একটা ডিভাইডেশনটা, এইটা হলো কেন? আচ্ছা, এইখানে এই উত্তরটা কিন্তু খুব এক কথায় দেওয়া খুব একটা সম্ভব না। প্রথমে বুঝতে হবে যে আসলে কি পাহাড়ের যে সমস্যা, এটা কি নিরাপত্তাজনিত সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? তো আমি যদি বলি যে কোনো নিরাপত্তা বা এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কিন্তু একটা সমাজ বা সমাজের মধ্যে, পাহাড়ের কথাই যদি ধরি আমি, সেখানে যে আমি বলবো যে ফাটল যদি কোনো থাকে বা কোনো যদি ফল্ট লাইন যেটাকে বলি আমরা যদি থাকে, সেটাকে কিন্তু যারা পাহাড়কে অস্থিতিশীল করতে চায় তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করবে। ওইটাই প্রশ্ন, যে আপনি যে দুইটা ইঙ্গিত দিলেন, যে সশস্ত্র গোষ্ঠী এবং যদি কেউ অস্থিতিশীল করতে চায়, এইটাই হলো মূল আলোচনার জায়গা। আমরা এখানে যাব। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। স্যার, আপনাকে স্বাগত। স্যার, আজকে আমরা আলোচনা করছি যে পাহাড়ে শান্তির খোঁজ। প্রশ্নটা এই কারণে যে পাহাড়ের
যে জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান বাংলাদেশেরই অংশ, স্বাধীন বাংলাদেশের অংশ, সেখানে যারা বসবাস করেন তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তারপরেও কিছুদিন পরপর সেখানে নিরাপত্তার সংকট কেন তৈরি হয়? এবং আজকেই আপনি জানেন যে গতকালকে সিদ্ধান্ত হয়েছে এবার কঠিন চিবর্দন উৎসব হচ্ছে না, এই অক্টোবর মাস জুড়ে সেখানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। কথা হচ্ছে বাংলাদেশের একটা জনপদে কেন এক্সট্রা এরকম নিরাপত্তার সংকট তৈরি হবে, মানে কারণটা কি? এই প্রশ্নটা আপনি যদি নিজেকেই করেন তাহলে কি উত্তর পাবেন? এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে সকল মানুষেরই একটা জিজ্ঞাসা যে আমার দেশের মধ্যে একটা জায়গায় নিরাপত্তার সমস্যাটা কেন হবে। জি, পুরো জাতির নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আমরা চাই যে সমগ্র দেশে একটি শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকুক, কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটা দুর্ভাগ্যজনক কারণে হচ্ছে না। এবং অতীতের দিকে তাকালে দেখবেন যে স্বাধীনতার পরপর তারা একটা আন্দোলন সূচনা করে, ৭৫-এর পরপর তারা শান্তি বাহিনী গঠন করে, 1/11-এর ঘটনার পর তারা কোকিচিন আরেকটা ঘটনা ঘটে, এবং বর্তমানে যে সরকার পরিবর্তন হলো তার পরপরই কিন্তু সিরিজ অফ ঘটনা হলো। আপনি বান্দরবনে মসজিদ দখল করা, ব্যাংক লুট করা এবং তুচ্ছ ঘটনা নিয়ে এখানে সাম্প্রদায়িক এবং গোষ্ঠীগত দাঙ্গার সৃষ্টি করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই দাঙ্গার ঘটনাটা ঘটবার অব্যবহিত পরেই ত্রিপুরার এক মন্ত্রী দিল্লিতে নালিশ করলো যে বাংলাদেশে কি হচ্ছে এগুলো। তো ফলে ইন্টারনাল এবং এক্সটার্নালি যে নানা রকম অপশক্তি এখানে কাজ করছে, এই ব্যাপারটা আমাদের সামনে স্পষ্ট হয়। এটা কেন কাজ করছে এই জন্য যে আমরা অতীতে যে শান্তি চুক্তি করেছিলাম তার আলোকে সেখানে জনগোষ্ঠীকে সম্প্রীতি উন্নয়নের মধ্যে আমরা আনতে পারিনি। আমরা সেখানে বিভিন্ন পদ পদবি সৃষ্টি করেছি, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ইত্যাদিতে কিছু লোক বছরের পর বছর বসে আছে, সেখানে নির্বাচন হয়নি। ফলে নতুন নেতৃত্ব আসার সুযোগ পাচ্ছে না, মানুষের মধ্যে নানা রকম ক্ষোভ আছে। বিশেষ করে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে একটি বা দুটি না 13টি উপজাতি জনগোষ্ঠী থাকে, অতএব তাদের নিজেদের মধ্যেও কিন্তু নানা রকম ক্ষোভ আছে। সেগুলো প্রশমিত করার দায়িত্ব ছিল রাজনৈতিক নেতৃত্বের, সামাজিক নেতৃত্বের, যারা একটা সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলতে পারতেন। সেটা হয়নি। তার বদলে যেটা হয়েছে, সাম্প্রতিক অতীতে বড় বড় প্রজেক্ট, যে প্রজেক্টগুলো দিয়ে সেখান থেকে টাকা পয়সা নয়ছয় করার ব্যাপার হয়েছে, মানবিক উন্নয়ন, মানুষকে শান্তি সম্প্রীতিতে আনার জন্য যে সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়ার্ক, সেটা হয়নি। এই সবেরই একটি সমন্বিত রূপ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান। তার পাশে ভারতের 7 সিস্টারে বিদ্রোহ চলছে, বিচ্ছিন্নবাদীরা মণিপুর, নাগাল্যান্ডে কাজ করছে, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এইসব ঘটনার কিছু প্রভাব এখানে আসা অস্বাভাবিক নয়। পার্বত্য চট্টগ্রামের পিছনেই ভারত, মিয়ানমার, বাংলাদেশের ত্রিদেশীয় সীমান্ত, সেই সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র এবং মানব পাচারের একটি আন্তর্জাতিক রুট। অতএব এই সবের একটা জটিল সমীকরণ আজকে পার্বত্য চট্টগ্রামকে একটি নাজুক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে যে টাস্ক ফোর্স বা সংস্কারের বিষয়গুলো নিয়ে হাত দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম ও জাতীয় নিরাপত্তার বিষয়টি তাদেরকেও জরুরি মনোযোগ দেওয়া দরকার। তা না হলে এটা জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি সমস্যা হিসেবে থেকে যাবে। স্যার, আপনার কাছে আবার আসবো। একটা বিরোধী সকলে যেভাবে অনেকগুলো পয়েন্ট তিনি রেজ করলেন, বিশেষ করে শান্তি চুক্তি একটা বড় আলোচনার জায়গা, যে আশা করা হয়েছিল যে এরপরে হয়তো পাহাড়ে রক্তটা ঝরবে না, কিন্তু আমরা দেখলাম যে 27 বছরে সেটি হয় নাই। এবং উনি আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ রেজ করলেন যে স্থানীয় সরকার সেখানে আছে, আঞ্চলিক পরিষদ আছে, কিন্তু তারা কতটা ডেমোক্রেটিক, মানে বছর পর বছর ধরে নির্বাচন নাই। ফলে এসব ঘটনাও সেখানে কোনো জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে কিনা, আরও ডিটেল কথা বলবার আছে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। 7 দিনে স্বাগত। আমরা আজকে কথা বলছি পাহাড়ে শান্তির খোঁজ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, এবং অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। যেভাবে বিরতির আগে অধ্যাপক মাহফুজ পারভেজ অনেকগুলো পয়েন্ট রেজ করলেন। একটা হচ্ছে শান্তি চুক্তি। 1997 সালের এই চুক্তির পরে
আশা করা হয়েছিল যে পাহাড়ে শান্তি হয়তো ফিরবে স্থায়ীভাবে, কিন্তু 27 বছরেও অনেকগুলো প্রশ্ন সেখানে আমরা দেখছি। মানে এর কারণটা কি? পাহাড়ের যে সমস্যা, এই সমস্যাটা শান্তি চুক্তির আগে পর্যন্ত এটা কিন্তু জনসাধারণের কাছে বিষয়টা উন্মুক্ত ছিল না, আলোচনার জন্য উন্মুক্ত ছিল না। এবং তখন এটা শুধুমাত্র একটা নিরাপত্তাজনিত সমস্যা হিসেবেই কিন্তু দেখা হতো। আচ্ছা, কিন্তু 97 সালে চুক্তির পরে কিন্তু এটা দেশবাসীর কাছে খুবই স্পষ্ট যে এটা নিরাপত্তাজনিত সমস্যা না, রাজনৈতিক সমস্যা। সুতরাং যদি এটা রাজনৈতিক সমস্যা হয়ে থাকে, তাহলে আগেও যেমন এটা রাজনৈতিক সমস্যা ছিল, এখনও কিন্তু এরকম রাজনৈতিক সমস্যাই আছে। রাজনৈতিক সমস্যা হলে রাজনীতিবিদদের কিন্তু এখানে ইনভলভ হতে হবে। এবং 97 সালের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং তখন তারা এই চুক্তিটি জনসংহতি সমিতির সাথে করেছে। কিন্তু পুরো সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু একতাবদ্ধ করতে পারেনি, তারা তাদের সেই ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এই চুক্তিটা হয় নাই। আচ্ছা, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে জনসংহতি সমিতি, তারা কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না, তারা ছিল সংগ্রামী প্রতিনিধি, বা যারা সরকারের বিরুদ্ধে বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল, তারা কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছে। পাহাড়িদের সম্মতি অবশ্যই ছিল, কিন্তু যেদিন চুক্তি স্বাক্ষর হলো ঠিক তার পরদিনই কিন্তু নতুন আরেকটা অংশ বিদ্রোহ করে বসলো এবং তারা এই চুক্তির সাথে একমত না, ইউপিডিএফ। তবে এই চুক্তিতে দুইটা সুবিধা হয়েছে। একটা সুবিধা হলো যে যারা যুদ্ধরত ছিল, পাহাড়ি PCJSS, যেটা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যারা যোদ্ধা ছিল, তারা অস্ত্র সমর্পণ করেছে। আর যে এই পরিস্থিতির কারণে 97 সালের আগের যে নিরাপত্তাজনিত কারণে যে সমস্ত পাহাড়িরা বিভিন্ন সময় ত্রিপুরাতে উদ্বাস্তু হিসেবে চলে গিয়েছিল, তাদেরকে ফেরত আনা সম্ভব হয়েছে, সেই সমস্ত শরণার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে। এই দুটো ছিল ভালো দিক। আরেকটা জিনিস হলো যে এই পার্বত্য চুক্তির কেন এটার বাস্তবায়ন হলো না, এটা একটা খুব বড় প্রশ্ন। 27 বছর এটা কিন্তু কম সময় না। এটা যদি রাজনীতিবিদরা তারা যদি সিনসিয়ার হতো, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেত। এই চুক্তি যখন সাইন হলো, এটার কিন্তু যে প্রিয়াম্বল যেটা, সেখানে কিন্তু কতগুলি জিনিস সেট করা হয়েছে, মানে কতগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করেছে দুই পক্ষই। যার মধ্যে একটা হলো বাংলাদেশ সংবিধানই হবে মূল অনুসরণীয় আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অলঙ্ঘনীয়, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত থাকবে, সকলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে এবং সকল নাগরিকের স্ব অধিকার সংরক্ষণ ও উন্নয়ন সাধন কর্তব্যরূপে মান্য হবে। এই টার্মস যদি অ্যাকসেপ্ট করা হয়, তাহলে যারা যুদ্ধরত ছিল সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে, তাদের যে স্বায়ত্তশাসনের দাবিটা কিন্তু তখনই তারা সেখান থেকে সরে এসেছে। অর্থাৎ তারা একটা ইউনিটারি স্টেট সিস্টেমের মধ্যে সংবিধান মেনেই তারা স্বাক্ষর করেছে। এটাই যদি হয়ে থাকে, কিন্তু তার পরের থেকে যে বিষয়গুলি এখানে ইনক্লুড করা হয়েছে, সেগুলি কিন্তু ছিল পুরো একটা বিপরীত চিত্র। যেমন পার্বত্য চট্টগ্রাম উপজাতি অধ্যুষিত অঞ্চল, এটা কিন্তু শুধু উপজাতি অধ্যুষিত অঞ্চল না, সেখানে প্রায় 48% বাঙালি। এখন পার্বত্য চট্টগ্রামে যখন এই চুক্তিটা হয়েছিল, তখন জনসংখ্যা ছিল 15 লাখের মতো, এখন কিন্তু সেই জনসংখ্যা আবার 18 লাখ। এই 18 লাখের কিন্তু 50% অলমোস্ট এখন উপজাতি অধ্যুষিত। এই কারণে বলে কি যে একটা সময় তো সেখানে শুধু পাহাড়িরাই ছিল নাকি? বাঙালিরা তো নিশ্চয়ই এই পাহাড়িদের আগেও কিন্তু বাঙালিদের বসবাস ওখানে। অ্যাকচুয়ালি পার্বত্য চট্টগ্রাম অংশটা ছিল কিন্তু চট্টগ্রামের একটা অংশ। আচ্ছা, সুতরাং পার্বত্য চট্টগ্রামে 1686 সালের আগে, 1686 সাল থেকেই চাকমারা আরাকান থেকে এই দেশে এই জায়গাগুলিতে তারা এসে বসবাস শুরু করে। তার আগে কিন্তু
চট্টগ্রামের বাঙালিরাই কিন্তু সেখানে ছিল। আচ্ছা, হয়তো সংখ্যায় বেশি ছিল না, বাট তাদের কিন্তু গমনাগমন ছিল সেখানে, তাদের ব্যবসা বাণিজ্য ছিল, তারা ব্যবসায়িক কারণে বিভিন্ন কারণে তারা সেখানে গেছে। কিন্তু 1686 সালের পর থেকে যখন এই উপজাতিরা আসা শুরু করলো, এদের কিন্তু এদের রাজা ছিল কিন্তু সব মুসলমান। আচ্ছা, যেমন প্রথম রাজা ছিল জব্বার খান, তারপরে সেটা হলো 1686 সালে চাকমাদের রাজা। 1700 সালে বিল্লাল খান, 1706-এ জালাল খান, 1731-এ শেরমুস্ত খান, তারপরে দৌলত খান, জানবক্স খান, ধর্মবক্স খান। এরা কিন্তু সবাই চাকমা রাজা। এবং এই ধর্মবক্স খান সাহেবের স্ত্রী সে ছিল শ্রীমতী কালিন্দী রানী। ইনি হলেন প্রথম অমুসলিম অর্থাৎ হিন্দু চাকমা রাজা, এবং উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেই কিন্তু চাকমারা কিন্তু বুদ্ধিস্ট হওয়া শুরু করলো। তো এই হলো আপনার হিস্ট্রি। এখন চাকমা রাজা কিভাবে হলো? 1857 সালে এই ব্রিটিশ যখন নাকি সিপাহী বিদ্রোহ হলো, মুসলমান যে সমস্ত যোদ্ধা ছিল তাদেরকে ধরে দেওয়ার জন্য এই চাকমারা তখন তাদেরকে ব্যবহার করেছে ব্রিটিশরা, এবং তাদের স্বীকৃতিস্বরূপ এই চাকমাদেরকে তারা স্বীকৃতি দেয় যে এখানে তারা বসবাস করতে পারে। এবং এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল রাইট না, এটা ছিল তাদের একটা তাদের পক্ষে যে সমস্ত কর আদায় করা হতো সেই কর আদায়ের জন্য কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি বলছেন যে পার্বত্য অঞ্চলকে যদি উপজাতি অধ্যুষিত বলা হয় সেটা একাডেমিক্যালি ঠিক না। শুধুমাত্র হিলট্রাক্স অ্যাক্ট 1900-এই এর মেনশন আছে যে এটা এখানে উপজাতি আছে, এটা কিন্তু আদিবাসী না, এখানে উপজাতিদের বসবাস। এবং উপজাতি অধ্যুষিত বলতে অসুবিধা কি? হ্যাঁ, এটা তো এখন চুক্তির ভিতরে, অর্থাৎ আমরা যখন প্রিএম্বল দিলাম যে এখানে এটা হলো বাংলাদেশের চুক্তি, এখানে কিন্তু পার্বত্য অঞ্চল কিন্তু বাংলাদেশের অংশ। সুতরাং যে কোনো বাংলাদেশি নাগরিক যারা থাকে, সেটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক, এটা কিন্তু তার সাংবিধানিক অধিকার, সে এখন থাকতে পারে। এবং তাকে কিন্তু তাকে রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে হবে। এবং পরের যে অংশটা ছিল সেই অংশেই কিন্তু ওই যে প্রিএম্বলের সঙ্গে একটা বৈপরীত্য তৈরি হলো সেখানে, যে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল বলে। এবং এখানে আরেকটা জিনিস তারা দুই পক্ষই যেটা রাজি হয়েছিল যে সেটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন সংরক্ষণ প্রয়োজন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন আবশ্যক। কিন্তু প্রথম কথাটা যেটা শুধুমাত্র উপজাতি অধ্যুষিত, এই জায়গাটাই আমার মনে হয় ঠিক হয় নাই। এবং বাট এটা কিন্তু যারা সাইন করেছে, যে দুই পক্ষই কিন্তু এটা জেনে শুনেই করেছে। আচ্ছা, এরপরে আপনি আসবেন যে এটার পরে হলো কি, এই চুক্তি বাস্তবায়নের জন্য একটা পর্যবেক্ষণ কমিটি তৈরি করা হলো, যে এটা এই পর্যবেক্ষণ কি হচ্ছে না। এবং এখানে দেখেন কারা, এটা প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত একজন সদস্য, আর টাস্ক ফোর্সের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সদস্য। এখানে কিন্তু চট্টগ্রামের বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সকল অধিবাসীর কিন্তু রিপ্রেজেন্টেশন করে নাই। এবং যার ফলে সন্তুলার মাসের মানে যিনি এখন আঞ্চলিক পরিষদের যে চেয়ারম্যান, উনি কিন্তু অনেক দিন কিন্তু শপথ গ্রহণ করেন নাই। এবং উনি 99 সালে এসে উনি প্রথম শপথ গ্রহণ করেন, এবং তখন থেকে কিন্তু উনার এরপরে কথা ছিল যে যতক্ষণ পর্যন্ত এটা যারা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন হয় নাই। কেন নির্বাচন না হওয়ার পিছনে মেইন যে পয়েন্টটা তাদের ছিল, পিসিজেএসএস বা জেএসএস এর তাদের পয়েন্ট ছিল যে একটা তাদের এগ্রিড একটা ভোটার লিস্ট তৈরি করতে হবে। এখন ভোটার লিস্ট সংবিধান অনুযায়ী কিন্তু একটাই ভোটার লিস্ট, বাংলাদেশের জন্য একটা ভোটার লিস্ট। পার্বত্য চট্টগ্রামের জন্য তো আলাদা ভোটার লিস্ট, তাহলে কিন্তু সংবিধানের সাথে আবার সাংঘর্ষিক হচ্ছে। সুতরাং সেই ভোটার লিস্ট তো হতে পারে না। তাছাড়া এখানকার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কিন্তু কোনো রকম ব্যাখ্যা দেওয়া হয় নাই, যে এটা কীভাবে নির্বাচন হবে, এটা কি সার্বজনীন নির্বাচন হবে না। যদি আপনি সংগঠন দেখেন, এখানে কিন্তু চাকমা প্রতিনিধি আছে 11 জন। এটা কিন্তু ইন্ডিকেট করে যে চাকমারাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
মারমারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে না, মারমারা তো চাকমাদের প্রতিনিধি নির্বাচন করবে না। লজিক্যালি কিন্তু তাই, বাঙালিদের প্রতিনিধি কে নির্বাচন করবে? বাঙালিরা নির্বাচন করবে। তো সেখানে আমার মনে হয় এখানে কোনো সাংঘর্ষিক কিছু ছিল না, এবং এই ভোটার লিস্টেই কিন্তু এই নির্বাচন করা সম্ভব ছিল। শুধুমাত্র এই ভোটার লিস্ট তাদের মন মতো হতে হবে, এই যুক্তিতে সন্তুল লামা আপনার উনি এই নির্বাচন হতে দিলেন না, এবং তখন থেকে আজ পর্যন্ত উনি সেনাবাহিনীকে দায়ী করে যাচ্ছেন, অথচ সেনাবাহিনীর কোনো ভূমিকাই নাই এই নির্বাচন। বড় বড় পয়েন্ট। এবং আমি একটু অনলাইনে গেস্ট ওনার কাছে যাবো, একটু ছোট্ট বিরতির সময় হলে স্যার আপনার কাছে আসবো। একটা প্রশ্ন আপনার কাছে রেখেছি, যেহেতু সেনাবাহিনী প্রসঙ্গ তুললেন, পাহাড়ে যখনই সংঘাত হয় উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ওনাদের তরফ থেকে একটা কথা বলা হয় যে পাহাড়ে সেনা শাসন চলছে এবং সেনাবাহিনী ওখান থেকে সরিয়ে দিলেই শান্তি আসবে। এটা কতটা যৌক্তিক, আপনি মানেন কিনা? দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি পাহাড়ে শান্তির খোঁজ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, এবং অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে পাহাড়ে অশান্তির ক্ষেত্রে অনেক সময় সরকারের তরফে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। পাহাড়ে এরকম সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠলো কেন? এবং পাহাড়ি বাঙালি এই যে একটা ডিভাইড করে রাখা হয় কথা বলবার সময়ও, মানে সেটার যৌক্তিকতা কতটুকু? অধ্যাপক মাহফুজ পারভেজ। আমি শুনতে পাচ্ছি না। জি স্যার, প্রশ্নটা আবার করব। শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, স্যারের সাউন্ড আমরা একটু অনুরোধ করি স্যারের সাউন্ডটা চেক করার জন্য। যে ভাই আপনার কাছে আসি, সেটা হলো যে একই প্রশ্ন, যে সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের তীর সবসময় যায়। সশস্ত্র গোষ্ঠী, এখানে আমি বলবো যে প্রথমে যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল, এটা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, একটা আদর্শের উপরে চলতো। এটা আদর্শকে সামনে রেখে হতো, এবং সেটা ছিল মার্ক্সবাদী। কারণ মানবেন্দ্র নারায়ণ লারমা উনি কমিউনিস্ট পার্টির আদর্শে বিশ্বাসী ছিলেন, এবং উনি সেই দৃষ্টিকোণ থেকেই উনি সামাজিক ন্যায় বিচার বাছা, সমাজে সম্পদের সুষম বন্টন, এই সমস্ত দর্শন থেকে উনি এটা চালু করেছিলেন। যদিও কারণ ছিল যে তাকে বাঙালি হতে বলা হয়েছে, যেটা সে মানতে রাজি ছিল না। আমার মনে হয় না যে এটাকে এত, যাই হোক, সেই বিতর্কে আমি না যাই। আমি বলবো যে পাহাড়ে এখন যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো আন্দোলন, সেটা রাজনীতি হোক, রাজনৈতিক আন্দোলনের জন্য যেমন অর্থের প্রয়োজন, সশস্ত্র আন্দোলনের জন্য কিন্তু আরো বেশি অর্থের প্রয়োজন হয়। এবং সেই অর্থ যখন সশস্ত্র আন্দোলন, একটা রাজনৈতিক আন্দোলন যখন সশস্ত্র রূপ নেয়, তখন কিন্তু একটা আদর্শকে সামনে রেখে হয়, এবং এই আদর্শ সামনে রেখে সেই অর্থ তারা কোথা থেকে পাবে? এই অর্থের যোগানদাতা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ। আচ্ছা। এবং প্রথম দিকে এই সমস্ত অর্থ দিয়ে হয়তোবা তারা তাদের অস্ত্রশস্ত্র কিনতেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই অর্থ, যারা অর্থের যোগান দিত, এটা আমি বলবো স্বেচ্ছায় নয়, মানে ইচ্ছার বিরুদ্ধে। আচ্ছা। তাদের চাঁদা ধরা হতো, আপনার বাসের চাঁদা ধরা হতো, বিভিন্ন রকম দোকানের চাঁদা ধরা হতো, কন্ট্রাক্টরদের চাঁদা ধরা হতো, পরিবহন খাতের বিভিন্ন রকম চাঁদা, গরু ছাগল ফসল সবার উপরে চাঁদা ধরা হতো, কাঠ আহরণ হচ্ছে তার উপরে চাঁদা হতো, বাঁশের উপরে চাঁদা হতো। এইগুলি যখন মানে এই সমস্ত কালেকশন তো অত সহজ ছিল না, এবং এটা হলো একটা দিক। আর এটার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা কিন্তু অত সহজ ছিল না, যার ফলে এই সমস্ত যারা নাকি এই সমস্ত চাঁদা উঠাতো, তাদের ভিতরে এক ধরনের অসততা কাজ করা শুরু করলো, এবং এখান থেকে অর্থ লোপাট হওয়া শুরু করলো। এবং পরে দেখা গেল যে এই সমস্ত কারণে কিন্তু পাহাড়ে বিভিন্ন রকম সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যেই সংঘাত, এবং সেই সংঘাত কিন্তু এখনো চলছে। সেই সংঘাতটা কিন্তু এখনো চলছে। এই যে এখন যে সশস্ত্র যুদ্ধটা হচ্ছে, বা সশস্ত্র বিভিন্ন গ্রুপ, যে তারা কিন্তু তাদের আধিপত্য, আচ্ছা, এবং এই টোল বা চাঁদার যে আধিপত্য, এটাকে কেন্দ্র কিন্তু এই মাঝে মাঝে কিন্তু এদেরকে নিবৃত করার জন্যই কিন্তু আসলে নিরাপত্তা বাহিনী নিয়ে যেত। কিন্তু সেনাবাহিনী ওখান থেকে সরিয়ে দেওয়ার দাবি। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী যে উদ্দেশ্যে, সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল
একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, যার ভিতরে গভর্নমেন্টের প্রশাসন যন্ত্র সঠিকভাবে মানে কার্যকর হতে পারে। গভর্নমেন্টের তো অনেক প্রোগ্রাম আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রোগ্রাম আছে, স্কুল তৈরি আছে, রাস্তাঘাট তৈরির ব্যাপার আছে, বিভিন্ন রকম সমাজ কল্যাণ বিষয়ক প্রোগ্রাম আছে। এই কাজগুলি করার জন্য কিন্তু সেনাবাহিনী নাই, কোনো পুলিশ বাহিনী নেই, এটা কিন্তু নিজস্ব প্রশাসনের নিজস্ব উইং এই কাজগুলি করে। এবং সেনাবাহিনীর কিন্তু দায়িত্ব হলো তাদেরকে নিরাপদ রাখা। আচ্ছা। এবং তারা এই নিরাপত্তাটা তারা বিভিন্ন রকম লেয়ারে দিয়ে থাকে, বিভিন্ন রকম স্থান থেকে দিয়ে থাকে, একটা এরিয়া, একটা নিরাপদ জায়গা তৈরি করে। যেমন যদি কেউ রাস্তা তৈরি করতে যায়, তাহলে যদি বলা হয় যে আজকে বড় ধরনের মুভমেন্ট আছে, এটা যেটা আমরা আগে করতাম এবং এখনও কিন্তু এটা অনেকাংশে এটা চলমান। তো সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী, আমি এখানে সেনাবাহিনী বলবো না, নিরাপত্তা বাহিনী এই জন্য বলবো, শুধু সেনাবাহিনী নয়, এখানে সেনাবাহিনী কাজ করে, আনসার বাহিনী কাজ করে, বিজিবি কাজ করে, পুলিশ কাজ করে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করে, সুতরাং সবাই কাজ করছে। সুতরাং সবাইকে একত্রে আমরা বলবো নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী হয়তোবা পুরো অভিযানটা সমন্বয় করে, তাদের আমব্রেলা এটা চলে বা তাদের পরিকল্পনায় চলে, কিন্তু তার মানে এই না যে এটা সেনাবাহিনী এখানে সবকিছু করছে। সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তার পরিকল্পনাটা করছে, কিন্তু এটা এক্সিকিউশন করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে। একটা পুলিশ একটা অংশ করছে, বিজিবি একটা অংশ করছে, আনসার একটা অংশ করছে, সেনাবাহিনী একটা অংশ করছে, বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন একটা বিভিন্ন জায়গায় এই ধরনের দায়িত্ব পালন করে থাকে। সুতরাং সেনাবাহিনী কিন্তু এককভাবে, কিন্তু যখন দোষারোপ করা হয়, এটা কিন্তু সেনাবাহিনীকে দোষারোপ করা হয়, কারণ সেনাবাহিনী পুরো অভিযানের পরিকল্পনা করে এবং তারা কোঅর্ডিনেট করে। সুতরাং এখানে যখন নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটে, তখন কিন্তু সেনাবাহিনীকেই এই দায়িত্বটা নিতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের মূল দায়িত্ব কিন্তু মানুষকে নিরাপদ দেওয়া। ইভেন আমরা উপজাতীয়দের নিরাপত্তা, তাদের কাছ থেকে যেন অহেতুক কেউ চাঁদা আদায় না করতে পারে, এরকম দায়িত্ব আমরা পালন করেছি। তো সেটা তো অনেক আগের ব্যাপার, বাট ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনসংহতি সমিতির একটা অংশ তারা এখনো সশস্ত্র, এবং তারা তাদের, বিকজ জনসংহতি সমিতি তাদের নেতৃত্ব সরকারের সঙ্গে যে চুক্তি করেছে, আসলে তারা এমন একটা এন্টিটি, তাদের কোনো অ্যাকচুয়ালি বৈধ আয়ের পথ খুব কম। তারা মাত্র কিছু কিছু বিষয়ের উপরে, কিন্তু তাদের কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু প্রশাসনিক কাঠামো কিন্তু খুব পরিষ্কার। সেটা হলো বিভাগীয় কমিশনার, তার অধীনে জেলা প্রশাসকরা কাজ করে, জেলা প্রশাসকের অধীনে উপজেলা কাজ করে, তারপরে ইউনিয়ন, এবং এইটাই কিন্তু প্রশাসনিক যে চেইন অফ কমান্ড, এবং এরাই কিন্তু সরকারের প্রোগ্রাম, এবং এখানেই কিন্তু সরকারের বাজেট অ্যালোকেট হয়। এখন এই যে পার্বত্য আঞ্চলিক পরিষদ যেটা হলো, এই আঞ্চলিক পরিষদের কিন্তু যদিও বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির আন্ডারে তারা কাজ করবে, কিন্তু জেলা প্রশাসক কিন্তু এখনো তারাই কিন্তু এখানে মূল চালিকা শক্তি। আচ্ছা। সুতরাং যতক্ষণ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এটা ধরনের প্রশাসনিক জটিলতার আপনি কথা বললেন, কিন্তু আমার প্রশ্নটা হলো যে ওইখানে উপজাতি সশস্ত্র গোষ্ঠী যাই থাকুক না কেন, পাহাড়িদের সঙ্গে বাঙালিদের, অর্থাৎ ওখানে যারা বাঙালি জাতিগতভাবে আর যারা পাহাড়ি, সেটা মারমা চাকমা যাই হোক না কেন, এই দুই গ্রুপ যদি বলি, গোষ্ঠী বলি, বা দুই ভিন্ন জাতি সত্তা, প্রত্যেকেরই তো আলাদা আইডেন্টিটি আছে, ওনাদের মধ্যে কি আস্থা অবিশ্বাসের একটা সংকট আছে? এটা আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পার্বত্য অঞ্চলে, যেমন আমি খাগড়াছড়ি অঞ্চলে দায়িত্ব পালন করেছি, রাঙামাটি অঞ্চলে করেছি, কাপ্তাই, এরপরে আমি বান্দরবনের দায়িত্ব পালন করেছি, আমি কখনো সাধারণ মানুষের মধ্যে এই অনাস্থার সম্পর্কটা আমি কখনো, মানে সাধারণ উপজাতি এবং বাঙালি না, এই অনাস্থার সম্পর্ক তাদের ভিতরে ছিল না। এখানে সমস্যা হলো নেতৃত্ব। আচ্ছা। এই নেতৃগোষ্ঠীও যারা, তাদের স্বার্থের ব্যাপারটা যখন এসে যায়, তখনই কিন্তু এই সমস্ত অস্থিরতা তৈরি হয়। এটার খুবই ভালো পয়েন্ট। আরেকটা ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, আজকে আমরা পাহাড়ে শান্তির খোঁজ নিয়ে আলোচনা করছি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি পাহাড়ে শান্তির খোঁজ, এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ATM জিয়াউল হাসান। একটু সমাধানের পথে যাওয়া দরকার, যে এখন
আপনি শুরু থেকে যে জায়গাটাতে জোর দিচ্ছেন যে পাহাড়ের সমস্যাটা নিরাপত্তার সমস্যা না, রাজনৈতিক সমস্যা, যদি তাই হয় তাহলে এই সমাধানটা রাজনৈতিকভাবে। কিন্তু আবার আপনি এও বলছেন যে অতীতের সরকারগুলো এটাকে রাজনৈতিক সমস্যা হিসেবে যেভাবে সমাধান করবার কথা ছিল তা করে নাই। তো এখন যে সরকারটি আছে সরাসরি রাজনৈতিক সরকার না, একটু অন্তর্বর্তী সরকার, ভিন্নধর্মী সরকার। এখন কি মনে হয় যে এই সমস্যাগুলো অ্যাড্রেস করবার অনেকটা সহজ ওনাদের জন্য? এখানে আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা বিষয় বলতে চাই। আপনি বলেছিলেন যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা আস্থার সংকট আছে কিনা। পাহাড়ে যে সমস্ত উৎসব হয়, বিশেষ করে পাহাড়িদের যে ঐতিহ্যগত যে সময়, সেই উৎসবে কিন্তু পাহাড়ি বাঙালিরা কিন্তু সবাই একসাথে তারা এটা উদযাপন করে এবং তাদের ভিতরে যে সদ্ভাব, এটা কিন্তু সব জায়গায় এটা কিন্তু প্রদর্শিত এবং কোনো সন্দেহ নাই। এবং আমি আমার দীর্ঘকাল পাহাড়ে দায়িত্ব পালনকালে আমি দেখেছি বাঙালিরা কিন্তু কখনোই তারা বলে না যে, তারা কিন্তু বলে যে স্যার আমরা পাহাড়িদের সাথে কিন্তু আমরা মানিয়ে নিতে পারি, আপনি আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু আমরা বরং অতিরিক্ত নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন থাকায় আমরা তাদেরকে এই ফ্রিডমটা দিতাম না। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি। তা আমার মনে হয় যে একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ, যেমন আমাদের নর্মাল সমাজেও কিন্তু আমাদের পাড়া মহল্লায় কিন্তু একটা অন্য এরকম একটা পশ্চাৎপদ গোষ্ঠী বা উপজাতি থাকতে পারে, তাই সে তো আমাদেরই একটা অংশ, তার সঙ্গে তো আমাদের কোনো বিবাদ নাই। পাহাড়ে একটা পরিস্থিতি চলছে বলে তার সাথে কিন্তু আমার কোনো বিবাদ নাই। তার মানে আমি যদি তাকে এখানে মানিয়ে নিতে পারি, ওখানে কিন্তু পাহাড়িরাও কিন্তু বাঙালিদেরকে ওভাবেই মেনে নিয়েছে। এবং এটা কিন্তু একটা বাঙালি কিন্তু, যদি আমি ধরেও নেই যে এটা 1979-81 সালে, তাও কিন্তু 4 জেনারেশন কিন্তু ওখানে পার হয়ে গেছে। মানে 40 থেকে 42 বছর কিন্তু তারা ওখানে, কিন্তু যারা প্রথমে গিয়েছিল তারা কিন্তু এখন আর নাই। ওখানে প্রথমে তাদের এখানে নেওয়া হয়েছিল প্রায় 50,000 55,000 ফ্যামিলি জিয়াউর রহমানের সময়। এরপরে কিন্তু ওখান থেকে প্রায় 23,000 ফ্যামিলি কিন্তু ফেরত চলে আসছে, তারা ওখানে মানিয়ে নিতে পারে নাই। কিন্তু যারা মানিয়ে নিতে পেরেছে তারা কিন্তু রয়ে গেছে। এবং ওই যে তাদের এখানে যে সমস্যাটা হলো যে তারা যে জমিটা পেয়েছে বা তাদেরকে যে যা বরাদ্দ দেওয়া হচ্ছে, ওটা কিন্তু খাস জমি। পাহাড়ে কিন্তু এই যে আঞ্চলিক পরিষদের টোটাল 5,093 স্কোয়ার মাইল এরিয়া, এর ভিতরে কিন্তু মাত্র 446 স্কোয়ার মাইল এরিয়া হলো এই স্থানীয় সরকার পরিষদের তত্ত্বাবধানে। বাকি কিন্তু সব কিন্তু রিজার্ভ ফরেস্ট, গভর্নমেন্ট ল্যান্ড, যেটা তাদেরকে স্থানীয় সরকার পরিষদের কিন্তু নিয়ন্ত্রণ তার উপরে নাই। এবং এই জমিগুলি কিন্তু অলরেডি একটা মীমাংসিত, কারণ যাদেরকে জমি দেওয়া হয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের খাস ল্যান্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে দলিল দেওয়া হয়েছে। এখন গভর্নমেন্ট তো সেটাকে বাতিল করতে পারে না। তো এই যে একটা, এটা একটা জটিলতা, এটা একটা জটিলতা, কোনো সন্দেহ নাই। এই জটিলতা থেকে উত্তরণের উপায় কিন্তু একটাই, সেটা হলো সদিচ্ছা। যে কোনো জাতিগত দাঙ্গা, আমাদের দাঙ্গা কিন্তু বা আমাদের যে জাতিগত বিভেদটা কিন্তু ওই পর্যায়ে নাই। আফ্রিকাতে যা আছে, আফ্রিকাতে একটা উপজাতি আর একটা উপজাতির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা গ্যাং রেপ করে, যে এই উপজাতির আমি প্রজন্ম আমি ওই উপজাতিতে দিয়ে দিচ্ছি। ওই মনোভাব থেকে কিন্তু এই রেপ চলে। পাহাড়ে কিন্তু এইরকম ছোটখাটো 2-1টা অপরাধ কিন্তু আমাদের নর্মাল আরো বেশি হচ্ছে, কিন্তু পাহাড়ে যখন হয় তখন কিন্তু এটা একটা অন্যরকম আকার ধারণ করে। তার মানে সেটা একটা সুযোগ, সবাই সেটা গ্রহণ করতে চায়। সেটাকে কিন্তু একটা সাধারণ অপরাধ হিসেবে দেখে না। পুলিশের আপনি যে কোনো থানায় গেলে ক্রাইম রেট কিন্তু সেখানে নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, এই ধরনের কোনো ক্রাইম নাই, কোনো কিলিং নাই। মানে পাহাড়ে যা আছে না, হয়তো কম, খুবই কম, নেগলিজিবল আমি বলবো। কারণ আমরা সবসময় আমাদের দায়িত্ব পালন করলে আমরা থানাও, বিভিন্ন থানায় গেছি, থানায় গেলে সাধারণত আপনার কথা ধার করেই যদি বলি, আপনি যদি বলেন যে বাঙালি পাহাড়িদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক, ক্রাইম রেট কম, তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে? হ্যাঁ, এইটাই তো আমি বলছি যে আপনি একটা ঘটনাকে যেহেতু ঘটনা কম, সুতরাং আপনি যখনই একটা পান সেটাকে ব্যবহার করতে চান। করে কারা করতে চায়? যাদের এটার থেকে ফায়দা আছে তারা। কাদের? যারা ধরেন যারা একটা সমাজকে বিভক্ত করতে চায়। এই বিভক্ত, সেটা কি বাঙালি পাহাড়ি 2 গ্রুপের মধ্যেই আছে? আমি বলবো যে এইটা
অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা হলে এটা তদন্ত করে দেখা উচিত আচ্ছা। যে অ্যাকচুয়ালি কার ইনভলভমেন্ট কতটুকু। আচ্ছা, আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইবারের যে ঘটনাটা হয়েছে, সে একজন শুরুটা ছিল মোটরসাইকেল, সে কিন্তু যে তার ওয়াইফ কিন্তু মামলা করেছে যে তাকে মেরেছে অন্য একজন বাঙালি, হ্যাঁ, পাহাড়ি মারে নাই না। তার মানে কি, কিন্তু ঘটনাটা ছড়িয়ে গেল পাহাড়ি বাঙালির মধ্যে। তার মানে এখানে কেউ এটাকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করেছে। রাইট। না, আমরা তাহলে এখন যেহেতু শেষ পর্যায়ে একদম এই সরকার যেহেতু একটু ভিন্নধর্মী সরকার, এখন আমি যে কথাটা বলতে সেটা হলো জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ যারা, তাদেরকে কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং প্রথমে তাদেরকে মেনে নিতে হবে যে এটা একটা সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা এবং আমাদেরকে এটা সমাধান করতে হবে। সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর পক্ষে এটা সমাধান করা সম্ভব না। তারা পরিস্থিতি তৈরি করে দিতে পারে, নিরাপদ পরিস্থিতি তৈরি করতে পারে যেন রাজনীতিবিদরা গিয়ে, এবং এটা কিন্তু একটা ইটস নট এ মানে সারাদিনে আপনি স্ন্যাক্স খাওয়ার মতো ব্যাপার না, এটা একটা এভরিডে ইস্যু, প্রতিদিনের ইস্যু, এবং একটা ডেডিকেটেড রাজনীতিবিদ প্রত্যেকটা দলে থাকা উচিত যে তুমি বা যাকে একজনকে নির্ধারিত করা উচিত যে যার উপরে দল আস্থা রাখতে পারে, যার সঙ্গে ওই সমস্ত এলাকার সঙ্গে, এটা এমন না যে তাকে উপজাতীয় হতে হবে, এটা যে কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ হতে পারে এবং তারা একত্রে এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারে। সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট কি করতে পারে? ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে এখন বড় সুযোগ, যে কারণ পুরো জাতি এক হয়ে আছে এখন। আচ্ছা, অধিকাংশ আমি বলবো রাজনীতিবিদরা তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে জাতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু তারা এক বাক্যে কিন্তু একসাথে কাজ করতে প্রস্তুত। এই পরিস্থিতিতে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই এটা একটা সমাধান হয়ে যাবে। একই সাথে আমি বলবো যে পাহাড়ে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে কিন্তু আস্থায় নিতে হবে, মানে আঞ্চলিক দল যেগুলো তাদেরকে আস্থায় নিতে হবে, তাদেরকে আস্থায় নিতে হবে এবং তারা বোঝে যে তারা কতটুকু তাদের ত্যাগ করতে হবে। কারণ কম্প্রোমাইজ এমন একটা রাজনীতিতে অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত কথা চলে ততক্ষণ পর্যন্ত কোনো সংঘাতের কোনো সুযোগ নাই। কথা বন্ধ হয়ে গেলে কিন্তু সুযোগ, এই কথাটা কিন্তু চালু রাখতে হবে, সেটা ইনফরমালি হোক ফরমালি হোক, এবং এটাই একমাত্র। এবং দরকার হলে আর একবার পাহাড়ে যারা সত্যিকার অর্থে যারা রিপ্রেজেন্ট করে পাহাড়ি মানুষদেরকে, তাদের সঙ্গে বসতে হবে। এবং এখানে কিন্তু অনেক অসঙ্গতি আছে, তারপরেও কিন্তু পাহাড়ে একটা অনেক বড় একটা অংশ কিন্তু বাঙালি, 48%। যদি আপনি প্রায় 50-50, কিন্তু যদি আপনি রিপ্রেজেন্টেশন দেখেন এখানে কিন্তু 33% রিপ্রেজেন্টেশন। কাদের? যারা 48% তাদের 33%, আর যারা 52% তাদের হলো 63%। তো এটা কিন্তু এটা আমি বলবো যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঙালিরা কিন্তু এটা মেনে নিয়েছে, এটা মেনে নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে। সুতরাং তাদের যে প্রতিপক্ষ আছে তাদেরও এইভাবে কিছুটা মেনে, এবং এই শব্দ থেকে শেষ করি, আমরা আদৌ প্রতিপক্ষ বলবো কিনা? আমরা তো প্রতিপক্ষ কখনোই বলতে চাই না, কারণ একটা দেশের ভিতরে এটা তো প্যালেস্টাইন আর ইসরায়েলের ইস্যু না, রাইট? এটা সবাই বাংলাদেশের মানুষ। সুতরাং আমরা তাকে প্রতিপক্ষ বলতে পারবো না, শুধুমাত্র আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট হইতে পারে, তাছাড়া কিন্তু আর অন্য কোনো কিছুই কিন্তু আলাদা না। সে কিন্তু তার কিন্তু আইডি কার্ড আমার দেশের সরকারের দেওয়া বা রাষ্ট্রের দেওয়া, তার জন্ম সনদ সরকারের রাষ্ট্রের দেওয়া, সুতরাং সে আমার দেশেরই মানুষ, তার সঙ্গে তো আমার কোনো সংঘাত হতে পারে না। রাইট। এবং আমরা সেটি প্রত্যাশা করি যে সরকার রাজনৈতিক সমস্যা হিসেবে বিষয়টিকে বিবেচনা করবে। আরেকটা ব্যাপার আমি বলবো যে রাজনীতিতে কিন্তু এখন তরুণদের একটা দারুণ ভূমিকা পালন করার একটা সুযোগ এসেছে। আমি বলবো যে সমস্ত তরুণ নেতৃত্ব আমরা এখন দেখছি তারা কিন্তু আরো অনেক বেশি উদার, আরো অনেক বেশি সহনশীল, এবং তাদের বন্ধু যারা উপজাতীয় বন্ধু তারাও কিন্তু তাদের মতো সহনশীল হতে বাধ্য, কারণ তারা একই সাথে তাদের বেড়ে উঠছে, একই প্রতিষ্ঠানে তাদের বেড়ে উঠছে, তাদের চিন্তা ভাবনা অবশ্যই ভিন্ন হতে পারে, অনেক আধুনিক। রাইট। আমরা যেটি প্রত্যাশা করি একটা শান্তিপূর্ণ সমাধান হোক, এবং যে ইস্যু নিয়ে কথা বললাম যে পাহাড়ে শান্তির খোঁজ আসুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনার মাধ্যমে আমি নেক্সাস টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। ভালো থাকবেন।